একবার ইঞ্জিনে গাড়ি চলবে, একবার ব্যাটারিতে গাড়ি চলবে। তাহলে হাইব্রিডটা বুঝতে গেলে আপনাকে প্রথম ক্লিয়ার হতে হবে ইঞ্জিন চালিত গাড়ি কিভাবে চলে আর ফুললি ইলেকট্রিক গাড়ি কিভাবে চলে, কারণ দুইটার কম্বিনেশনই তো হাইব্রিড। কথা না বলে শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না এই ব্যাপারগুলো। প্রথমে আমরা একটু আলোচনা করি আমাদের ইঞ্জিন চালিত গাড়ি কিভাবে কাজ করে, যেহেতু এটা আমাদের নাগালের মধ্যে, আমরা এটা নিয়েই কাজ করতেছি বেশি। আমার গাড়ির 4টা চাকা দিলাম এবং এই চাকার এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে গাড়ির রিয়ার সাইড। তার মানে গাড়িটা এখন উল্টি হয়ে আছে এবং আমরা দেখতেছি, ধরলাম গাছের ডালে আমি উঠছি, নিচে আমার গাড়ি পার্ক করা আছে, ঠিক যেভাবে দেখা যায় সেইভাবে। এটাই যদি একটা গাড়ি হয়, এই গাড়িতে আমরা প্রথম আলোচনা করব আমাদের ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের গাড়ি কিভাবে চলে, অর্থাৎ গাড়ি কিভাবে চলে এটাকে আমাদের ভাষায় আমরা বলি পাওয়ার ট্রেন। পাওয়ার ট্রেন মানে শক্তিটা কি কি সিস্টেম পাস করে চাকা পর্যন্ত যায়। আমরা প্রতিনিয়ত বারবার বলতেছি আমাদের গাড়িতে একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন থাকে, এটা আমাদের ইঞ্জিন। কনসেপ্টটা বোঝানোর জন্য যা বলা লাগে, আচ্ছা ইঞ্জিন, ইঞ্জিনের মধ্যে শক্তি উৎপন্ন হয় কিভাবে? ওই যে পিস্টন উঠানা বা সাকশন, কম্প্রেশন, তেল, বাতাস, আগুন, কিছু একটা হয়ে কিছু একটা হয়। ইঞ্জিন থেকে যখন শক্তি তৈরি হয়, এতটুকু তো ক্লিয়ার যে ইঞ্জিন থেকে শক্তি দেয়, কিন্তু কিভাবে দেয় জানি না, দরকার নাই। ইঞ্জিন থেকে শক্তিটা চলে আসে আমাদের সেকেন্ড কম্পোনেন্ট, সেটা হচ্ছে ক্লাচ। বললাম যে ইঞ্জিনের পরে থাকছে ক্লাচ। ক্লাচের কাজ কি একটু পর আসি, আমরা আগে লাইনটা ক্লিয়ার করি। ইঞ্জিন থেকে শক্তি চলে আসলো ক্লাচে, ক্লাচ থেকে শক্তিটা চলে আসবে গাড়িতে থাকা ট্রান্সমিশন গিয়ার বক্সে। ইঞ্জিনে শক্তি তৈরি হবে, ক্লাচে আসবে, ক্লাচ থেকে চলে আসবে ট্রান্সমিশন গিয়ার বক্স। ট্রান্সমিশন গিয়ার বক্স থেকে একটা লাঠি বের হবে, এই লাঠিটাকে আমরা বলতেছি প্রপেলার শ্যাফট। কথা হচ্ছে মনে হয় প্রপেলার শ্যাফট। প্রপেলার শ্যাফটে শক্তিটা যখন আসবে, এই প্রপেলার শ্যাফটে শুরু হচ্ছে ট্রান্সমিশন গিয়ার বক্সে আর শেষ হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার বক্সে। এই জিনিসগুলো আমরা যদি নাও দেখি, এই জিনিসটা আমরা দেখছি ট্রাকের পিছনে যে ফুটবল দেখি না, সেই ফুটবলটা এটা, কারণ ট্রাকের তো এটা পিছন সাইড। এই ফুটবল থেকে দুটো লাঠি দিয়েছে না বের হয়ে দুই চাকার মধ্যে, এটাকে আমরা বলতেছি অ্যাক্সেল। এটা হচ্ছে একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের পাওয়ার ট্রেন। তাহলে কি হয় এখন একটু বুঝি। প্রথমে শক্তি চলে আসে ইঞ্জিনে, ইঞ্জিন থেকে শক্তিটা চলে আসে ক্লাচ, ক্লাচ থেকে শক্তিটা চলে যায় ট্রান্সমিশন গিয়ার বক্স, ট্রান্সমিশন গিয়ার বক্স থেকে শক্তিটা চলে আসে প্রপেলার শ্যাফট। অবলিক, এটাকে ড্রাইভ শ্যাফট বলা হয়। স্যার আগানোর আগে একটা কনফিউশন ছিল যে কম্বাসন জিনিসটা কি, এটা ভুলে গেছি। কম্বাসন জিনিসটা একটু বুঝালেন তো স্যার, আগে একটু বুঝাই। কনভার্সন এটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে কম্প্রেশন, এটা হচ্ছে এক্সটার্নাল কম্প্রেশন, মানে কম্প্রেসর আগুনটা জ্বালা। কম্বাসন বলতে মোট কথায় পিস্টন সর্বোচ্চ যতটুকু পর্যন্ত উঠতে পারে, জায়গার নাম কি? টিডিসি। টিডিসির উপরে একটু জায়গা থাকে না, ভালভের নিচে টিডিসির উপরে যে জায়গাটা, এটা হচ্ছে কম্বাসন চেম্বার। এই জায়গার মধ্যে আপনি সাকশনে যে বাতাস এবং তেল ঢুকাইছেন, সেটা ওখানে গিয়ে কম্প্রেসড হয়ে থাকে। মোট কথায় ছোট করে বলতে গেলে রান্নাঘর। ডিফারেন্সিয়াল গিয়ার বক্স থেকে এটা চলে হচ্ছে অ্যাক্সেল। এটা একটা আমাদের নরমাল ইঞ্জিন চালিত গাড়ি। রাস্তায় যে গাড়িগুলো দেখতেছি, যদি ইঞ্জিন দিছে, শুধু হাইব্রিড না, শুধু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন থেকে শক্তিটা এইভাবে চলে আসে। এবার আমরা একটু প্রতিটা জিনিস নিয়ে ছোট ছোট করে একটু আলোচনা করব। প্রথম আপনারা যেটা করবেন, এই ফিগার কাট করবেন, কোথা থেকে শক্তি কোথায় আসতেছে এবং নামগুলো একটু ক্লিয়ার করতে হবে, কারণ অনেকের কাছে জিনিসগুলো নতুন।
টর্ক কনভার্টারটা কি ক্লাচের সাথে ইন্টিগ্রেটেড? টর্ক কনভার্টার আমরা এখন যাব না, এটা গিয়ার বক্সের মধ্যে পড়ে। ট্রান্সমিশন অথবা গিয়ারবক্স কি সেম? ট্রান্সমিশনটাই গিয়ার বক্স, এর পুরো নাম হচ্ছে ট্রান্সমিশন গিয়ার বক্স। নিচে লেখা পরে কি স্যার? ইঞ্জিনের পরে এটা বলছি ক্লাচ, ক্লাচ। CLUT C8। এটা কি এক্সেল বাম পাশেরটা? এটা অ্যাক্সেল, এই যে ডিফারেনশিয়াল থেকে দুই পাশে এই লাঠিটাকে অ্যাক্সেল বলা হয়। এটা কি নাকি ডিফারেনশিয়াল গিয়ারবক্স? প্রপার শেপ নাকি? প্রপেলার শ্যাফট অথবা ড্রাইভ শ্যাফট। শেষ? যদি শেষ হয় তাহলে আমরা একটু শেষ হয়নি। জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা হয়তো ক্লাচ চিনি না বা জানি না, আজ শুনলাম। গিয়ার বক্স নাম শুনছি, কিন্তু ট্রান্সমিশন গিয়ার বক্স আসলে কি করে, কোন পয়েন্টটার কাজ কি, এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রতিদিন নিয়ে ডিটেলস আলোচনা আছে, যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। এখন শুধু জিনিসটা বোঝার জন্য জিনিসটার মানে কি, মানেটা একটু বুঝতে হবে। প্রথমে লিখবো ইঞ্জিন। এর সংজ্ঞা হ্যাঁ, প্রতিটা জিনিসটা আমরা একটু শর্ট করে লিখবো। প্রথমে লিখবো ইঞ্জিন। কালকে আমরা জানি, কালকে আমরা আলোচনা করছি, আজ এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। শুধু লেখেন যে শক্তি তৈরি করে, ইঞ্জিন শক্তি তৈরি করবে। জাস্ট ছোট করে লিখবো, কারণ কালকে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি। দুই পেজে দেবো না? হ্যাঁ, শুধু লেখেন যে শক্তি তৈরি করে। ইঞ্জিন শক্তি তৈরি করে। এরপর লিখবো ক্লাচ। ক্লাচ আমাদের আলোচনা হয়নি, যার কারণে আমরা একটু ক্লাচ নিয়ে বিস্তারিত আলোচনা করি। মোটরসাইকেল তো মোটামুটি সবাই চালায়। মোটরসাইকেলের হাতে একটা ব্রেক প্যাডেল থাকে বা ব্রেক লিভার থাকে আর একটা ক্লাচ লিভার থাকে। ক্লাচটার কাজ কি বা কখন ইউজ করেন এটা? গিয়ার চেঞ্জ করার সময়। যদি ক্লাচ না করে গিয়ার চেঞ্জ করতে চাই, হবে না। শিওর শিওর আসলে হবে না। তাহলে ক্লাচ দুইটা কাজ করে আমাদের গাড়িতে, সবথেকে গুরুত্বপূর্ণ। লিখছি ক্লাচ। এখন একটু বলি, এই যে ইঞ্জিনে শক্তি তৈরি করলাম না, চারটা সিলিন্ডারের মধ্যে যে পিস্টন ওঠানোর মাধ্যমে যে শক্তিটা তৈরি করলাম, এই শক্তিটা তৈরি করার উদ্দেশ্যটা কি? এটা দিয়ে তো গাড়ি চালাবো, তার মানে এই শক্তিটা চাকায় দিব, কিন্তু চাকায় আমি চাইলে শক্তিটাকে দিতে পারবো না, বেশ কয়েকটা সিস্টেম পার হয়েছে চাকায় আসবে। তো ইঞ্জিনের শক্তিটা প্রথমে চলে আসে ক্লাচ। ক্লাচের কাজ হচ্ছে ইঞ্জিনের শক্তি চাকায় দিব কি দিব না, এই জিনিসটা নিয়ন্ত্রণ করা। কেননা
রাস্তায় চলতে ফিরতে আমাদের অনেক সময় ইঞ্জিনের শক্তি চাকায় দেওয়ার প্রয়োজন হয়, আবার কখনো কখনো প্রয়োজন হয় না। দেন এই সকল সিচুয়েশনে ক্লাসটা আমার কাজ করে। ক্লাসের কাজ ইঞ্জিন থেকে শক্তি প্রয়োজন অনুযায়ী চাকায় দিব কি দিব না এই জিনিসটা কন্ট্রোল করা। বিষয়টা কেমন? যেমন সুইচের কাজ, ফ্যানের যে সুইচটা আছে, ফ্যান কখন চালাবো কখন চালাবো না এটা আমার মর্জি মতো অন অফ করবো, ঠিক? ক্লাসটা হচ্ছে ইঞ্জিনের একটা সুইচ, কখনো দেওয়ার প্রয়োজন কখনো প্রয়োজন না। এখন কথা, চাকা তো স্যার সবসময় শক্তি দেওয়ার প্রয়োজন হয়, আবার কখন দেওয়ার প্রয়োজন হয় না। যদি একটা জায়গা বলি, যেমন আমি গাড়ি ব্রেক করব বা গাড়ি থামাবো, এই সময় কি ইঞ্জিনের শক্তি চাকায় দেওয়ার প্রয়োজন আছে? না। যদি এই সময় ক্লাস না থাকে তাহলে কি করতে হবে? গাড়ি থামানোর জন্য ইগনিশন সুইচ বন্ধ করে ব্রেক করতে হবে। যদি ইগনিশন সুইচ বন্ধ না করে ব্রেক করি তাহলে ব্রেকও করতেছি, ইঞ্জিনে কিন্তু শক্তি চাকাতেও দিচ্ছি। মানে বিষয়টা হচ্ছে গলা টিপ দিয়ে মুখে খাবার দেওয়া হবে। মনে স্প্লিট করতে হবে এটা। বিষয়টা একটু বুঝাই নেই, যারা নতুন বা ফ্রেশ, যারা এগুলো নিয়ে কোনো জানাশোনা নাই, বাইক নাই, গরিব যারা আছেন, তারা একটু বেশি করে শুনে। ক্লাসের কাজ হচ্ছে ইঞ্জিনের শক্তি, ইঞ্জিন কিন্তু সবসময় শক্তি তৈরি করবে। 7 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা যতক্ষণ চালাবেন ততক্ষণ শক্তি তৈরি করবে, কিন্তু এই 1 ঘন্টা চালার মধ্যে হয়তো 55 মিনিট শক্তি চাকায় দেওয়ার প্রয়োজন, আর বাকি 5 মিনিট দরকার নাই। যদি ক্লাস গাড়িতে না থাকে তাহলে আমি যতবার গাড়ি ব্রেক করব প্রতিবার ব্রেকের সময় আমাকে ইঞ্জিন বন্ধ করতে হবে। এখন বারবার ইঞ্জিনের সুইচ অন অফ করলে বেশ কয়েকটা প্রবলেম হয়। প্রথম প্রবলেম হচ্ছে ব্যাটারির উপরে চাপ পড়ে এবং ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তাড়াতাড়ি। সেকেন্ড হচ্ছে সেলফ স্টার্টার মোটরের উপরে বেশি চাপ পড়ে, এবং 3 নম্বর হচ্ছে ইগনিশন সুইচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ইগনিশন সুইচ কি স্যার? ইগনিশন সুইচ নতুন একটা শব্দ। ইগনিশন সুইচ মানে বাংলা ভাষায় চাবির ঘাট, এখানে চাবি দিয়ে ঘোরাই, এটা ইগনিশন সুইচ, ঠিক আছে? ইগনিশন সুইচ। আর চাবিটাকে বলা হয় ইগনিশন কি, যেটা আমরা চাবি বলি, এটা হচ্ছে রিয়েল নাম আমাদের ইগনিশন কি। কি যেখানে ঢোকানো হয় এটা হচ্ছে ইগনিশন সুইচ। তো ইঞ্জিনের শক্তি দুইটার সময় চাকায় দেওয়ার প্রয়োজন নাই। 1 নাম্বার হচ্ছে গাড়ি ব্রেক করার সময়, 2 নাম্বার হচ্ছে গাড়ি গিয়ার চেঞ্জ করার সময়। এই দুইটার সময় আমাদের ইঞ্জিনের শক্তি চাকায় দেওয়ার প্রয়োজন হয় না। একটু বুঝাই দেই, আমি গাড়ি বাজারের মধ্য দিয়ে যাচ্ছি, আমার গাড়ির এখন স্পিড 80, কিন্তু 80 থেকে আমি গাড়ি থামাবো না, কিন্তু কি করব? 20-এ নামাবো বা 30-এ নামাবো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেক না করলেও শুধু ক্লাস করলেই হয়। ক্লাস এটা নিয়ে করতে কিন্তু অনেকগুলো আলোচনা করতে হয়। আচ্ছা, আরেকটু তাহলে হিসাব, আমার গাড়িতে এখন ড্রাইভার নাই, এখন কি ক্লাস প্যাডেলে কোনো প্রেস করা আছে? না। ক্লাস প্যাডেল স্বাভাবিক অবস্থায় এনগেজ থাকে না ডিসএনগেজ থাকে? ক্লাস প্যাডেল ইঞ্জিনের সাথে, যে আপনি একটু আগে বললেন যে এটা নাকি ইঞ্জিনের সাথে কন্টাক্ট ডিসকন্টাক্ট করা যায়, মানে কখনো লেগে থাকবে, লেগে যদি থাকে এটা ধরলাম ক্লাস, আর এটা ইঞ্জিন, ইঞ্জিনের সাথে যখন ক্লাস এনগেজ হয়ে থাকবে তখন ইঞ্জিনের শক্তি চাকায় যাবে। আবার যখন এটা থেকে যদি কোনো কারণে আমি ফাঁকা করে দেই তাহলে ইঞ্জিনের শক্তি আর চাকায় যেতে পারবে না। এই যদি এই জিনিসটাই হয় তাহলে ইঞ্জিন আর ক্লাস এটা কি অলওয়েজ এনগেজ থাকে নাকি অলওয়েজ ডিসএনগেজ থাকে? এনগেজ থাকে। এটা কিন্তু সবসময় এনগেজ থাকে। আমরা যখন ক্লাস প্যাডেল প্রেস করি তখনই এটা ডিসএনগেজ হয়ে যায়। তার মানে সবসময় এটা লেগে থাকে, কাজের সময় ফাঁকা হয়ে যায়। আমি কখন কখন ক্লাস চাপবো? দুইটার সময়। একটা হচ্ছে গাড়ি গিয়ার লিভার চেঞ্জ করার সময়, সেটা হতে পারে গতি বাড়ানো বা গতি কমানো। সেকেন্ড হচ্ছে গাড়ি গতি নিয়ন্ত্রণ বা ব্রেক করার সময়। এখন আমি ব্রেক করার সময় ব্রেক চাপছি কিন্তু ক্লাচ চাপিনি, তার মানে এনগেজ না ডিসএনগেজ? এনগেজ আছে না ডিসএনগেজ? এনগেজ। তার মানে ইঞ্জিনের শক্তি চাকা যাবে, আবার চাকাকে আপনি লক করতেছেন, এই সময় কি গাড়ি ব্রেক হবে? কারণ আপনার প্যাডেলের চাকার শক্তির থেকে ইঞ্জিনের শক্তি বেশি, যার কারণে গাড়ির গতি কমবে কিন্তু গাড়ি থামবে না। তাহলে থামানোর জন্য প্রথম কি করতে হবে? আগে ইঞ্জিনের শক্তি চাকায় দেওয়া বন্ধ করতে হবে, দেন ক্লাচ। ক্লাচ করার পরে এবার আপনি ব্রেক চাপ দেন, গাড়ির স্পিড কমে আসবে। 1 2 নম্বর হচ্ছে আপনার গাড়ির এখন 3 নাম্বার গিয়ার চলতেছে, আপনি 3 নাম্বার থেকে এখন পিছন দিয়ে আসেন, পিছনে 3 নাম্বার থেকে আপনি 4 নাম্বার গিয়ারে লাগাবেন। এখন 3 নম্বরে যখন গাড়ি চলতেছে তখন গাড়ির গিয়ারগুলো ধরলাম যে 40 কিলোমিটার বেগে চলতেছে। এখন 40 থেকে যখন আপনি গাড়ির গিয়ার বাড়ানোর চেষ্টা করবেন তখন কি করতে হবে? গিয়ার বক্সে গিয়ার এনগেজ ডিসএনগেজ করতে হবে না কিছু একটা। তো ক্লাস এনগেজ থাকলে তো ক্লাস থেকে শক্তি গিয়ার বক্সেই যাচ্ছে। আমরা যদিও বলতেছি যে ক্লাস কি করতেছে? ইঞ্জিনের শক্তি চাকায় দেয়, ইঞ্জিনের শক্তি কিন্তু প্রথমেই চাকায় দেবে না, ইঞ্জিনের শক্তি প্রথমে এখানে দেবে। তো এখানে দেওয়ার জন্য কি করবে? আমি যদি কখনো ইঞ্জিন থেকে ক্লাস থেকে আলাদা না করি, আমার
গিয়ার লিভার শক্ত হয়ে যাবে এবং চাইলেও আমি গিয়ার এঙ্গেজ বা ডিসএঙ্গেজ করতে পারবো না। দেখবো যে গিয়ার লিভার হার্ড হয়ে গেছে। কিন্তু যখনই ক্লাস করবে তখন ইঞ্জিনের সাথে যখনই গিয়ার মানে ক্লাস যখন ফাঁকা হয়ে যাবে তখন চাইলে ইজিলি আমরা এটা চেঞ্জ করতে পারবো। তো আপাতত এতটুকু মনে রাখেন, এইটা নিয়ে আমাদের 3 থেকে 3.5 ঘন্টার একটা আলোচনা আছে, তখন আমরা এটা আরো ক্লিয়ার করবো। তাহলে এতটুকু ক্লিয়ার করলাম যে ক্লাসের কাজ হচ্ছে ইঞ্জিনের শক্তি ট্রান্সমিশন গিয়ার বক্সে দেওয়া অথবা দেওয়া বন্ধ করা। তাহলে যদি ক্লাস না থাকতো গাড়ি চালানো যাইতো? অবশ্যই যাইতো। তখন কি করা লাগতো? ওই প্রতিবার ব্রেক করার সময় ইঞ্জিন বন্ধ, প্রতিবার গিয়ার এঙ্গেজ ডিসএঙ্গেজ করার সময় ইঞ্জিন বন্ধ। তার মানে এই যে বারবার স্টার্ট বন্ধ বন্ধ অন ক্লিক করলে ইঞ্জিনের উপরে চাপ পড়ে, স্টার্টার মোটর ব্যাটারি এবং ইগনিশন কির উপর চাপ পড়ার কারণে আমরা ওগুলো সব বাদ দিয়ে গাড়িতে ক্লাস এঙ্গেজ করছি। তাহলে এবার আমরা একটা কি নাই স্যার ক্লাস অটো গাড়িতে? অটো গাড়িতে ক্লাস নাই বলতে কি, অটো গাড়িতে গিয়ার বক্সের মধ্যে ইনক্লুড করা আছে। এটা আপনাকে করতে হয় না, এটা আমাদের গাড়িতে কোনো একজন ব্যক্তি আছে যে করে নেয়। এখন এই ব্যক্তিটার নাম, এই ব্যক্তিটার নাম হচ্ছে এআই কি কইলেন? ঠিক আছে, AI। আমাদের এই এআই এর নাম হচ্ছে ইসিইউ, যেটাকে আপনি ফোনের ক্ষেত্রে মাদারবোর্ড বলেন, সেম জিনিস। এই ইসিইউ আমাদের গাড়িতে এই জিনিসগুলো কন্ট্রোল করে। এবং আমি যদি বলি আপনার ইসিইউ কোনটা, এগুলো নিয়ে আসবে আমাদের। তাহলে আমরা ক্লাস লিখব। ইঞ্জিনের শক্তি প্রয়োজন অনুযায়ী, ইঞ্জিনের শক্তি প্রয়োজন অনুযায়ী তাড়াতাড়ি বলো, ক্লাস আছে। ট্রান্সমিশন গিয়ার বক্সে সরবরাহ করা। তারা ইঞ্জিনের শক্তি প্রয়োজন অনুযায়ী ট্রান্সমিশন গিয়ার বক্সে সরবরাহ করা। দাঁড়াও। ইঞ্জিনের শক্তি প্রয়োজন অনুযায়ী ট্রান্সমিশন গিয়ার বক্সে সরবরাহ করা। তোমার একটা সঙ্গীত করতেছে, ইমার্জেন্সি দরকার। লাইনটা কি বুঝছেন? ট্রান্সমিশন গিয়ার বক্সে সরবরাহ করা মানেটা কি বুঝছেন? প্রয়োজন অনুযায়ী বলতে কি, যখন প্রয়োজন তখন দিব, যখন নেই তখন দিব না, এই হিসেবে কথাটা বলা। অফিসার নাম্বার দিয়ে বলবে। আচ্ছা, তাহলে ক্লাস নিয়ে ছোট্ট একটা ইনফরমেশন আমরা জানলাম। ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? ডিটেইলসে আলোচনা করব না, এমনিতেই কোনো কোশ্চেন আছে কিনা, নরমাল কোনো কোশ্চেন। তার মানে ক্লাস গিয়ার বক্সের সমর্থন করা বলতে সংরক্ষণ, ইঞ্জিনের শক্তি ট্রান্সমিশন গিয়ার বক্সে পাঠাবে। যেমন আমি যদি আমার একটু পাওয়ার ট্রেন বলি, আমার হাত থেকে চলে যায় মুখে, মুখ থেকে কিছুক্ষণ চিবানোর পরে গলা দিয়ে চলে যায় পাকস্থলীতে, সেখান থেকে চলে যায় খাদ্য নালী। ঠিক এটা আমার যেমন পাওয়ার ট্রেন, গাড়িরও ইঞ্জিনের এটা হচ্ছে পাওয়ার ট্রেন। তাহলে এখান থেকে আমি ক্লাস পাইলাম। ক্লাস থেকে শক্তি কোথায় আসবে? ট্রান্সমিশন গিয়ার বক্স। এখন ট্রান্সমিশন গিয়ার বক্সের কাজ কি? ইঞ্জিন থেকে যে শক্তিটা একটু আগে ক্লাস থেকে নিয়ে আসলাম, ক্লাস কি ইঞ্জিনের শক্তিকে বাড়ানো বা কমানোর কাজ করতে পারবে? ক্লাস কিন্তু শক্তিও নাই যে ইঞ্জিনের শক্তিকে বাড়াবে বা অথবা কমাবে। যেমন কালকে আমরা পড়ছিলাম না ইগনিশন কয়েলের কাজ কি, ব্যাটারির 12 ভোল্টকে 22,000 ভোল্টে কনভার্ট করা। তার মানে ওর একটা ক্ষমতা আছে। তাহলে এও তো পারতো যে ইঞ্জিনের আরপিএমটাকে অনেকটা বাড়ায় দেওয়া। ক্লাস কিন্তু ইঞ্জিনের আরপিএম বাড়ানো বা কমানোর কাজ করে না, যা তৈরি হচ্ছে সেটাই দেবে অথবা দেবে না। গিয়ার বক্সের কাজ কি? গিয়ার বক্সের কাজ হচ্ছে ইঞ্জিন থেকে যে শক্তিটা একটু আগে আসলো, কোথা থেকে আসলো? ক্লাচের মাধ্যমে, সেই শক্তিটা বাড়ানো বা কমানোর কাজ করে। ইঞ্জিনের শক্তিকে প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানোর জন্য ট্রান্সমিশন গিয়ার বক্স ব্যবহার করা হয়। যেমন আমার যখন ফাঁকা রাস্তা তখন আমি 5 নম্বর গিয়ারে যাব, যখন আমি জ্যামের মধ্যে আছি তখন 1 নম্বর গিয়ারে, যখন একটু ব্যস্ত শহরের মধ্যে 2 বা 3 নম্বর গিয়ারে যাচ্ছি। এই যে আমার মর্জি মতো যে আমি কখনো 1, কখনো 2, কখনো 4, কখনো 3 বাড়ানো কমানোর এই পুরো ব্যাপারটা কন্ট্রোল করতেছি, এটা কিন্তু আমি কন্ট্রোল করলেও কন্ট্রোলটা হচ্ছে আসলে গিয়ার বক্স। ক্লিয়ার? নোট করি। ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তি, ইঞ্জিনের উৎপাদিত শক্তি, ইঞ্জিনের উৎপাদিত শক্তি প্রয়োজন অনুযায়ী ইঞ্জিনের উৎপাদিত শক্তি প্রয়োজন অনুযায়ী বাড়ানো বা কমানোর জন্য ট্রান্সমিশন গিয়ার বক্স ব্যবহার করা হয়।
বাড়ানো বা কমানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে যদি গিয়ার বক্স না থাকতো ইঞ্জিনের শক্তি আমরা বাড়াইতেও পারতাম না, কমাইতেও পারতাম না, তাহলে গাড়ি চলতো। ট্রান্সমিশন গিয়ারবক্স ব্যবহার করে। চলতো একটা গতিতে চলতো। একটা গতিতে বলতে অলওয়েজ টপ গিয়ার। আপনার গাড়ির টপ গিয়ার যদি 110 বা 120 হয়, গাড়ি অলওয়েজ 120 এ থাকবে। এটা কখনো আপনি 5-10 কিলোমিটার আনতে পারতেন না। বেসিক্যালি টপটা কন্ট্রোল করে। আচ্ছা, টপ এই যে সিস্টেমটা, এটা তো শুধু আপনার ম্যানুয়াল গাড়ির জন্য না, এটা তো অটো গাড়িতে তো এই সিস্টেমটা না। সেম আচ্ছা, সেম জিনিস আমরা যা করতেছি, অটো বলেন, ম্যানুয়াল বলেন, বাস বলেন, ট্রাক বলেন, আমরা যা করবো শুধুমাত্র প্লেন বাদ দিয়ে যে কোনো কিছুর সাথে মিলবে। যদি ঘাস কাটার মেশিন থেকে শুরু করেন আর এদিকে জাহাজ পর্যন্ত যান, যা আছে সব এই সেম কনসেপ্ট। আচ্ছা, তাহলে ইঞ্জিনের কাজ শক্তি তৈরি করা, ক্লাচের কাজ শক্তি দিব কি দিব না এটা কন্ট্রোল করা, গিয়ার বক্সের কাজ যেহেতু আসছে শক্তি, গিয়ার বক্সে শক্তি আসা মানে কি এঙ্গেজ না ডিসএঙ্গেজ? ক্লাচ এঙ্গেজ আসছে, ওকে। শক্তি যেহেতু আসছে, এখন এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বাড়াবো নাকি কমাবো, এই জিনিসটা কন্ট্রোল করা, ওকে। বাড়ানো কমানোর মাধ্যমে কিছু একটা করলেন, হয় বাড়াইলেন বা কমাইলেন। এখন এই বাড়ানো কমানোর যে শক্তিটা আছে, এইটা এই লাঠির মাধ্যমে সামন থেকে পিছন পর্যন্ত চলে আসবে। দিস ইজ প্রোপেলার শ্যাফট বা ড্রাইভ শ্যাফট। ড্রাইভ শ্যাফট বা প্রোপেলার শ্যাফটের কাজ হচ্ছে ট্রান্সমিশন থেকে যে শক্তিটা আপনি তৈরি করলেন, সেটা হোক বাড়ানো শক্তি বা কমানো শক্তি, ওই শক্তিটাকে জাস্ট এখান থেকে ট্রান্সফার এখানে নিয়ে স্যার, আসবে। এই প্রোপেলার সাথে কি ঘুরে? এই প্রোপেলার শ্যাফটটা ট্রাকের নিচে যেটা ঘুরে, হ্যাঁ, ওটা প্রোপেলার শ্যাফট যত জোরে ঘুরতেছে মনে করবেন যে গিয়ার বক্স থেকে শক্তি তত জোরে আসতেছে। এবং প্রোপেলার শ্যাফট যখন 5 নাম্বার গিয়ারে দেবে তখন জোরে ঘুরবে, 3 নাম্বার দিলে একটু আস্তে ঘুরবে, 1 নাম্বার দিলে আরো আস্তে ঘুরবে। দেখবেন যে রানিং অবস্থায় কেমন জোরে ঘুরে, আর যখন গাড়ি ব্যাক গিয়ার দেয় তখন কেমন জোরে ঘুরে। লিখবো প্রোপেলার শ্যাফট যে ট্রান্সমিশনের শক্তিটাকে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স পর্যন্ত পৌঁছে দেওয়া। দেখবো। ট্রান্সমিশন গিয়ার বক্সের শক্তিকে ডিফারেন্সিয়াল Differential গিয়ার বক্স gear box পর্যন্ত পৌঁছে দেওয়া। আরেকবার একটু বলবেন। ট্রান্সমিশন গিয়ার বক্সের শক্তিকে ট্রান্সমিশন ডিফারেন্সিয়াল গিয়ার বক্স পর্যন্ত পৌঁছে দেওয়া। শক্তিকে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স পর্যন্ত পৌঁছে দেওয়া। differential gearbox। কোনটা? এই আপনার কত? লিখছেন? দেখতেছি ফার্স্ট। একটু চালু করতে হবে। লিখছেন তো নাকি? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এক একটা জিনিসের কিন্তু এক এক রকম কাজ। ডিফারেন্সিয়াল গিয়ার বক্সে কি শক্তি আসলো? তো স্যার, এটা কি বলছে যেন ডিফারেন্সিয়াল গিয়ারবক্স পর্যন্ত পৌঁছানোকে কি বলে এটা? ট্রান্সমিশন গিয়ার বক্সের শক্তিকে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স পর্যন্ত পৌঁছে দেওয়া। এটা প্রোপেলার শ্যাফটের কাজ। এখন আসি ডিফারেন্সিয়াল গিয়ার বক্সে যেহেতু শক্তিটা আসলো, ডিফারেন্সিয়াল গিয়ার বক্সে যেহেতু শক্তিটা আসলো, এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্স কিন্তু ওই ট্রাকের পিছনে যে ফুটবলটা, সেটাই কিন্তু এইটা। ওকে, এইটার কাজ কি? এইটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। অনেকেই মনে করে এটার হয়তো কোনো দরকার নাই, এই জিনিসটা আছে বলে আপনি গাড়ি ডানে বা বামে মোড় নিতে পারেন। এইটা যদি না থাকতো গাড়ি অলওয়েজ ইঞ্জিনের সিরাতল মুস্তাকিম। ঠিক আছে, এইটা আছে বলেই কিন্তু গাড়ি ডানে বামে মোড় নিতে পারে। তাহলে আঁকা বাঁকা রাস্তা যেহেতু আপনার দেশে আসে, তার মানে এটার কোনো বিকল্প নাই। যে গাড়িতে এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্স নাই, যেমন রিক্সাতে এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্স না থাকলে টায়ার তাড়াতাড়ি নষ্ট হবে, অ্যাক্সেলের উপরে চাপ পড়বে এবং ইঞ্জিনের ফ্রিকশন লস হবে। এগুলো এত ডিটেইলস এখন মাথায় আসবে না, শুধু বলে রাখলাম। আপনারা লেখেন ডিফারেন্সিয়াল গিয়ার বক্স 1 নম্বর কাজ লেখেন। ডিফারেন্সিয়াল গিয়ার বক্স দুইটা কাজ করে।
এক নম্বর লিখবো ইঞ্জিন যখন গাড়ি যখন সোজা রাস্তায় চলে, গাড়ি যখন সোজা রাস্তায় চলে ইঞ্জিনের শক্তিকে দুই চাকায় সমানভাবে বন্টন করে দেয়। গাড়ি যখন সোজা রাস্তায় চলে ইঞ্জিনের শক্তিকে সমান ভাগে দুই চাকায় ভাগ করে দেবে, বন্টন করে দেবে। দুই নম্বর লিখবো গাড়ি যখন মোড় নেয়, গাড়ি যখন মোড় নেয় তখন দুই চাকার ঘূর্ণয়নের পার্থক্য তৈরি করে। কম বা বেশি পার্থক্য তৈরি করে। কথাটার মানে কেউ বুঝলেন? গাড়ি দুইটা ভাবে চলে, এক হচ্ছে সোজা আর একটা হচ্ছে বাঁকা। যখন গাড়ি সোজা চলবে তখন একটু আগে যে গিয়ার বক্স প্রপেলার আপনাকে শক্তিটা নিয়ে আসলে এটা সমান ভাগে এই চাকায় এবং এই চাকায় এই দুই অ্যাক্সেলের মাধ্যমে দিয়ে দেবে। কিন্তু একটা গাড়ি যখন মোড় নেয় বা বাঁক নেয় তখন দুই চাকা কি করবে? ঘূর্ণয়নের পার্থক্য। এখন ঘূর্ণয়নের পার্থক্যটার মানে যদি একটু বুঝি, একটা বাঁকের রাস্তা আমরা দেখি, এটা একটা বাঁক, তাই না? আমি যদি রাস্তাটাকে একটু সোজা ভাগে ভাগ করি, এই একটা লাইন, এখানে যদি একটা সোজা ভাগে ভাগ করি, এই একটা লাইন, দেখেন তো এখানে যখন গাড়িটা মোড় নেবে তখন এই কোণার চাকাটা একটু কম ঘুরবে না, আবার এই কোণার চাকাটা একটু বেশি ঘুরবে না? এই জিনিসটা কে করে? এটাই করে ডিফারেন্সিয়াল। এই ডিফারেন্সিয়াল যদি না থাকতো দুই চাকা সবসময় সমানভাবে ঘুরতো, তাহলে সমানভাবে ঘুরলে আপনি কখনো মোড় নিতে পারতেন? একটা ইউটার্ন নিতে গেলে হাফ কিলো রাস্তা ঘুরে আসা লাগতো। এই ইজি করে দিয়ে দিয়েছে আমাদের এই ডিফারেন্সিয়াল গিয়ারবক্স। তাহলে এট এ টাইম দুইটা কাজ করে, যদি সোজা চলে তাহলে ভাগ করে দেবে দুই ভাগে, আর যদি বাঁকা চলে সিচুয়েশনের উপর ভিত্তি করে কোনো জায়গায় একটু কম ঘোরাবে, কোনো জায়গায় একটু বেশি ঘোরাবে। যদি বুঝে থাকেন এবার আমরা আসি অ্যাক্সেল। অ্যাক্সেল আর কোনো কিছুই না, ওই যে একটু আগে যে প্রপেলার শ্যাফট। ডিফারেনশিয়াল গিয়ারবক্সে কি পাওয়ার মাল্টিপ্লিকেশন হয়? ডিফারেনশিয়াল গিয়ারবক্সে কি পাওয়ার মাল্টিপ্লিকেশন হয়? যা আসবে তাই যাবে। হ্যাঁ, এর ইন্টারনাল কনস্ট্রাকশন যদি দেখি, আমরা তো এখনো অতদূর যাইনি, আমি ওনাদের চেষ্টা করতেছি যতটুকু স্বাভাবিক ভাষায় বোঝানো যায়, কারণ ওনাদের এমনও আছেন যারা আজ প্রথম শুনছেন এটা, তো এখনই ডিটেলসে গেলে একটু ঝামেলা। আপনি যদি বলেন বা অতটুকু যদি বুঝে থাকেন তাহলে একটু যদি বলি, ইঞ্জিন থেকে যে শক্তিটা আসে এইটাকে নর্মালি আমরা টর্কে কনভার্ট করি। অর্থাৎ ধরলাম যে এই প্রপেলার শ্যাফটটা আমার ঘুরতেছে হচ্ছে 1000 আরপিএম, তার মানে আমার চাকাও 1000 আরপিএম এ ঘুরবে না। ডিফারেনশিয়াল গিয়ারবক্সে এসে এই আরপিএমটা কমে যায়, সেটা হয়ে যায় 600 বা 700। তাহলে 600 700 হয়ে গেলে কি স্পিড বাড়লো না কমলো? কমলো। তাহলে কি বাড়বে? টর্ক তখন বাড়বে। এই টর্কটাকেও তুলনামূলকভাবে বাড়ায় দেয়। কেন? কারণ এই প্রপেলার শ্যাফটটা যে মাথাটা ডিফারেনশিয়ালে লাগছে না, সেখানে একটা কিন্তু গিয়ার আছে। গিয়ার তো চিনেন, ওই যে স্প্রোকেট, যেমন এই যে এটা একটা গিয়ার, আচ্ছা এই একটা গিয়ার। তো ওই যে প্রপেলার শ্যাফটের মাথায় যে গিয়ারটা আছে, এই গিয়ারটা হচ্ছে ছোট গিয়ার, এবং ডিফারেনশিয়াল গিয়ারবক্সের যে গিয়ারে শক্তিটা দেবে সেই গিয়ারটা বড় গিয়ার। তাহলে আমি এ যদি বেশি ঘুরে এ কম ঘুরবে না, তাহলে এ যদি ধরলাম 15 বার ঘুরে, এ ঘুরবে মাত্র একবার। তাহলে এ যদি 15000 বার ঘুরে, ও মাত্র 1000 বার। তাহলে আমি ইঞ্জিনকে ঘুরাচ্ছি 15000 বার, কিন্তু আউটপুটে পাচ্ছি 1000। তাহলে দিন শেষে স্পিড কমে টর্ক বাড়তেছে। তাহলে কথাটা হচ্ছে আমার লস। এটা আমাদের অন কাইন্ড অফ লস না, ফুয়েল খরচ হচ্ছে, কিন্তু এটাই আপনার গাড়ির স্টেবিলিটিটা ধরে রাখে। এটাই আপনার গাড়ির স্টেবিলিটি ধরে রাখে। যদি ইঞ্জিনে যা তৈরি হইতো সব চাকায় দিতে পারতেন, গাড়ি আর রাস্তায় চলা লাগতো না, এবং গাড়ি হাই এক্সেলারেশনে লাফাইতো, কাঁপতো। যেমন আমাদের গাড়ি অ্যারোডাইনামিক ফোর্সের বিপরীতে চলে। অ্যারোডাইনামিক ফোর্স চেনেন? উড়ার শক্তি। যেমন প্লেন অ্যারোডাইনামিক শক্তির
পজিটিভে চলে, অর্থাৎ প্লেন যাইতে 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 ধীরে ধীরে মাথাটা উঁচু করে কিন্তু এক পর্যায়ে বাতাসকে নিচে ঠেলে ও বাতাসের উপর দিয়ে যেতে চায়। আর আমাদের গাড়ি কিন্তু বাতাসের নিচ দিক দিয়ে যেতে চায়, যার কারণে কিন্তু আমাদের গাড়ির শেপটা উইন্ডশিল্ড গ্লাসটা একটু বাঁকা। চাইলে কিন্তু আমরা বাসের মতো সোজা করে দিতে পারতাম, কিন্তু বাসের মতো সোজা করে দিলে আমাদের বাধা পাইতাম। বাইক যখন রেস করে দেখবেন যে যত নিচু হওয়া যায়, কেন নিচু হয়, অর্থাৎ বাতাসের সংস্পর্শ থেকে আপনাকে যত আপনি কমাইতে পারবেন আপনার স্পিড তত বাড়বে। আমাদের গাড়ির শেপগুলো কেন বন্দুকের মতো থাকে, বুলেট ট্রেন কেন বন্দুকের মতো, বাতাসের বাধা কাটানোর জন্য। এগুলো নিয়ে পরে, এগুলো এখন মাথা নষ্ট হয়ে যাবে, যতটুকু স্বাভাবিক ভাবে উনি বললো থেকে ওনার সাথে বললাম আর কি। আচ্ছা, তাহলে অ্যাক্সেল লিখতে হবে ওই প্রথমে চ্যাপ্টার মধ্যে। ডিফারেনশিয়ালের যে শক্তিটা আমরা পাইলাম সেই শক্তিটাই শুধুমাত্র অ্যাক্সেলের মাধ্যমে চাকায় দেবে, চাকা চাকার মতো ঘুরবে। যতটুকু আমি বুঝাইলাম এটা হচ্ছে আমাদের একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের পাওয়ার ট্রেন। এখানে কোনো কোশ্চেন, শিওর কোনো কোশ্চেন নাই? এক্সেলের কাজটা কি টাকা পর্যন্ত আসতেছে, অ্যাক্সেলের কোনো কাজ নাই। এখানে যে শক্তিটা আমরা পাইলাম সেই শক্তিটা শুধুমাত্র এখানে পাঠাই। ইঞ্জিন থেকে চাকা পর্যন্ত যে টোটাল প্রসেসে পাওয়ারটা চাকা পর্যন্ত আসছে পাওয়ার ট্রেন বলতে স্যার এক্সট্রা কোনো কথাই না, আমার সাথে কথা বলেন।